আসসালামু আলাইকুম। আমি ফাতেমা নিগার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট ফর পিবিএস ডিপার্টমেন্ট। আজকের পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে ফায়ার সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি নিয়ে। আজকের এপিসোডে থাকবে ফায়ার সিকিউরিটি কিভাবে সাস্টেনেবিলিটির সাথে সম্পর্কিত। ইভেন আজকের গেস্ট হচ্ছে কাউসার ভাই। প্লিজ কাউসার ভাই, আপনার নাম, ডেজিগনেশন এবং পরিচয় দিয়ে শুরু করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমার নাম জি। মোহাম্মদ কাউসার মিয়া। আমি ফায়ার সেফটি টেকনিক্যাল অফিসার হিসেবে আমি আমাদের এলজেড গ্রুপের এলজেড ফ্যাশনার লিমিটেড অ্যান্ড স্টারেক্স লিমিটেডের ফায়ার সেফটি টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে আমি এগুলোর দায়িত্বরত আছি। বিশেষ জি। করে ফায়ার ডিটেকশন এবং ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে যে আমাদের ফ্যাক্টরির অর্থাৎ আমাদের শ্রমিক ভাই বোনদের এবং আমাদের প্রপার্টির সেফটির জন্য যেই কাজগুলো আমাদের দেখাশোনা এবং বাংলাদেশ লেভেল ল, আরএসসি এবং এনএফপি স্ট্যান্ডার্ড অনুযায়ী, এনএফপি এর মান অনুযায়ী যে কাজটা আমি এনশিওর এবং আপনার যেই এই কাজটা এনশিওর করা এবং এই আমার এই টেকনিক্যাল যেই মেশিনারিজ গুলো আছে যেমন ফায়ার অ্যালার্ম সিস্টেম, ফায়ার হাইডিং সিস্টেম, এগুলা অল টাইম অ্যাক্টিভ আছে এবং যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে যেন আমরা সরাসরি এগুলা নিয়ে ফাইট করতে পারি, এই জিনিসগুলোই আমি এনশিওর করে থাকি। ও, অসংখ্য ধন্যবাদ। আমি একটা আমার আপনার কাছে একটি কোয়েশ্চেন। বর্তমান সময়ে ফায়ার সিকিউরিটির ক্ষেত্রে পরিবেশ বান্ধব মানে ইকো ফ্রেন্ডলি ও টেকসই সাস্টেনেবল প্রযুক্তি ব্যবহারে কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার দৃষ্টিতে কিভাবে আমরা ফায়ার সেফটি নীতিমালায় সাস্টেনেবিলিটি অন্তর্ভুক্ত করতে পারি? আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে আমরা কিভাবে ফায়ার সেফটি ক্ষেত্রে আমরা সাস্টেনেবিলিটি ইয়ে করতে পারি, নীতিমালাটা ইয়ে করতে পারি। সেটা হলো যে আমাদের যে ফায়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণটা আমরা যদি প্রাকৃতিক ভাবে যদি চিন্তা করি যে আমাদের যেই শ্রমিক ভাই বোনরা আছে এখানে কাজ করে থাকেন, হ্যাঁ, ওনাদের যদি ভালো থাকা এবং ওনাদের একটা প্রত্যেকেরই আপনারা জেনে থাকবেন যে রানা প্লাজা এবং তাজমিন ফ্যাশনে এটা আমাদের ফায়ার সেফটির যেই লটা ছিল তারা সম্পূর্ণভাবে লটা মেনটেন না করার কারণে এবং আরএসসি এবং এনএসপি স্ট্যান্ডার্ডটা মেনটেন না করার কারণে এই দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য দুর্ঘটনার দিক দিয়ে। আমরা তার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে এসে বাংলাদেশে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়েছে। আর অ্যাকর্ড অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি গুলা অ্যাকর্ডের সাথে এবং অ্যালায়েন্সের সাথে অন্তর্ভুক্ত হয়ে এই বিল্ডিং এবং প্রপার্টি এবং ম্যানমেড এই দুইটাই আপনার সিকিউরিটির জন্য ওনারা কাজ করে থাকেন। এখন প্রশ্ন হলো যে প্রাকৃতিক ভাবে আমরা কিভাবে এখানে এটা করতে পারি। এটার জিনিসটা হলো যে দেখেন, এখানে সবচাইতে বড় বিষয় হলো যেটা দুর্ঘটনা আসলে দুর্ঘটনাই, তার পরবর্তীতে একটা বিষয় থাকে যে আমরা যদি সেফ থাকি, আমরা যদি নিজেকে সেভ করতে জানি, আমরা যদি আমাদের কাজের জায়গাটুকু হাউসকিপিংটা ঠিক করে যদি আমরা কাজ করতে পারি তাহলে এখানে দুর্ঘটনাটা অনেকটাই আমরা কমিয়ে আনতে পারি। এখানে একটা আমাদের নিজেদের একটা দায়বদ্ধতা বা একটা আহ, সীমাবদ্ধতা বলতে পারেন এখানে আমাদের রয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আরো কিছু কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে আহ মানে টেকসই ভবন নির্মাণে ফায়ার সেফটি কোন কোন দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায়? টেকসই ভবন নির্মাণে ফায়ার সেফটির কোন কোন দিকগুলো বিশেষ গুরুত্ব পায়? এক নম্বরে আমরা ধরতে পারি যে যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের যেই আপনার বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, জি। আমরা প্রথমত আমরা আমাদের আগে সিলেক্ট করতে হবে যে আমরা যে ভবনটা
বানাবো, সেই ভবনটা আমরা কিসের জন্য ইউজ করব। এটা কি ইন্ডাস্ট্রিয়াল ভবন, রেসিডেন্সিয়াল ভবন, হসপিটাল, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোন ভবন, কি হিসেবে আমি ভবনটাকে ইউজ করব। তখন ওই ওই ক্যাটাগরি অনুযায়ী বিএনবিসি তে যেরকম 13টা ক্যাটাগরির বিল্ডিং রয়েছে, ঠিক ঠিক ওই 13টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আমার বিল্ডিংটা পড়তেছে, ওইটা দেখে তখন আমি ওই ক্যাটাগরি অনুযায়ী আমার বিল্ডিং এর যেই বিএনবিসি তে যে ল রেফারেন্স গুলো আছে, যে রুলস গুলো আছে, ওই রুলস গুলো যদি আমি মেনটেন করি, তখনই আমি এই একটা টেকসই ভবন করতে পারবো। সাপোজ ধরেন মনে করেন যে আমি এখানে যেই ভবনটা নির্মাণ করব, সর্বপ্রথম হলো আমার এই যেই প্লটে আমি ভবনটা নির্মাণ করব, এই প্লটটা আমার ভালোভাবে সার্ভে করতে হবে। এখানে আমার এই প্লটটাকে আপনার সয়েল টেস্ট থেকে শুরু করে, একদম সয়েল টেস্ট থেকে শুরু করে আমার এই টেকসইয়ের দিকটা আমার মাথায় রাখতে হবে। সয়েল টেস্ট করব, সয়েল টেস্ট করার পরে আমার এখানে কত তলা বিল্ডিং করতে পারবো, এটা আমি এখানে সয়েল টেস্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারবো। তখন ওই অনুযায়ী আমি বিএনবিসি এবং এনএফটি এর ল রেফারেন্স অনুযায়ী আমি বিল্ডিংটা যদি তৈরি করি, সেই ক্ষেত্রে একটা টেকসই ভবন হিসেবে আমি ভবনটাকে গণ্য করতে পারবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার আরো কিছু মোর কোশ্চেন রয়েছে। আহ আরেকটি কোশ্চেন যেটি রয়েছে যে ফায়ার ড্রিল বা ইমার্জেন্সি ইভাকুয়েশন পরিকল্পনায় সাস্টেনেবিলিটি কিভাবে যুক্ত করা যায় আপনি মনে করেন? হ্যাঁ, এখানে ইমার্জেন্সি বা ইভাকুয়েশন বা ফায়ার ড্রিলের ক্ষেত্রে সাস্টেনেবিলিটি, জি। দেখুন এখানে বাংলাদেশ আহ, শ্রম আইন 2015 এবং বাংলাদেশ শ্রমবিধি 2022, এবং ইপিজেড, যেহেতু আমাদের ফ্যাক্টরিটা ইপিজেড এর মধ্যে, ইপিজেড লেবার রুলস 2022-এ চ্যাপ্টার 4-এ, এবং বাংলাদেশ শ্রম আইন চ্যাপ্টার 6-এ অলরেডি এখানে স্পষ্ট করে বলা আছে যে প্রতি 3 মাসে একবার, অন্তত পক্ষে প্রতি 3 মাসে একবার ফায়ার সেফটি বা ফায়ার ড্রিলটা করতে হবে। এবং আমার এই ফ্যাক্টরিতে যতজন ম্যান পাওয়ার আছে, তার 18% বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক ট্রেনিং প্রাপ্ত হতে হবে। সেই ট্রেনিং প্রাপ্ত দলগুলোর মধ্যে 3টা দল থাকবে। একটা হলো অগ্নি নির্বাপনকারী, একটা উদ্ধারকারী, এবং একটা ফার্স্ট এডার। অগ্নি নির্বাপনকারীর কাজ হলো যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত থাকবে, এবং উদ্ধারকারীর কাজ হলো উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে, এবং ফার্স্ট এডারের কাজ হলো তাকে সাধারণ প্রাথমিক চিকিৎসা প্রদান করবে, এবং তাদের যারা আহত বা যারা আক্রান্ত হয়েছে, যদি কাউকে হসপিটালে পাঠানোর প্রয়োজন মনে করে, তাহলে হসপিটালে পাঠাবে। আচ্ছা, তাছাড়া আমাদের এই টিম থেকে আবার কিছু ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, সদস্য থাকে। ইমার্জেন্সি রেসপন্স টিমের যে সদস্যরা, ওনারা ভলেন্টিয়ারের দায়িত্বটা পালন করবে। যেমন ধরেন আমার একটা দুর্ঘটনার কারণে আমার বিল্ডিং এর সকল শ্রমিক নেমে গেছে, নেমে যাওয়ার পরে ওনারা যেন কেউ বাসায় চলে না যাইতে পারে, তারা যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়, এবং আপনার লাইন ওয়াইজ এবং সেকশন ওয়াইজ যেন ওনারা সিরিয়াল ধরে এবং কাউন্ট করে যে আমার আজকে এই কাউন্ট, আজকে দুর্ঘটনার পূর্বে আমার বিল্ডিং এ প্রেজেন্ট ছিল সাপোজ মনে করেন 1010 জন ম্যান পাওয়ার, আমার দুর্ঘটনার পরে আমরা দেখা গেছে যে 1005 জন ম্যান পাওয়ার আমরা পেয়েছি, আর 5 জন ম্যান পাওয়ার আমার বিল্ডিং এর ভিতরে আটকা পড়েছে। সেই ক্ষেত্রে এই 5 জন ম্যান পাওয়ার কোথায়, কোন সেকশনের ম্যান পাওয়ার আটকা পড়েছে, এটা এনশিওর করবে আমাদের ভলেন্টিয়ার। তখন আমরা ওই সেকশনে সাথে সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, অথবা অন্যান্য যে আরো অর্গানাইজেশন গুলো আছে, তার সাথে আমরা থাকবো, ফায়ার সেফটি অফিসার থাকবে, প্লাস ফায়ার সেফটি টিমের যে ওই যে 18%-এর যে 6% সদস্য অগ্নি নির্বাপনকারী এবং উদ্ধারকারী, ওনারা থাকবে, ওনারা থেকে উদ্ধার কার্যক্রমটা পরিচালনা করবে। কিউ আমার আহ আরেকটি কোশ্চেন, সেই কোশ্চেনটি হচ্ছে আপনার মতে ভবিষ্যতের ফায়ার সিকিউরিটি ব্যবস্থা আরো সাস্টেনেবল করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, 2000 সালের আগে আমরা সেই বাংলাদেশের অবস্থান কিন্তু এরকম ছিল না। যেমন ধরেন
বাংলাদেশে যে একটা ফায়ার সেফটি ডিপার্টমেন্ট বা ফায়ার সেফটি একটা সেক্টরে পরিণত হবে, এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। জি আপনার জি। আম- আমরা যদি একটু পিছনের দিকে যাই, দেখা গেছে যে ইংল্যান্ডে ইংল্যান্ডে আপনার 1892 সাল থেকে ফায়ার হাইডেন্ট সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম চালু করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা বাংলাদেশে আইসা এই ফায়ার হাইডেন্ট সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম সিস্টেমটা প্রচলিত হয়েছে 2000 সালের পর থেকে, বা 2015 সালের পর থেকে আমরা এটা আইন জারি হয়েছে, তার মধ্যে থেকে হয়েছে। এখন প্রযুক্তির দিক থেকে যেহেতু উন্নত বিশ্ব আগাই যাচ্ছে, তার পাশাপাশি আমরাও আগাই যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন যে বর্তমানে এখনো অনেক ফ্যাক্টরিতে আছে যে ম্যানুয়াল ব্যাটারি চালিত ফায়ার অ্যালার্ম সিস্টেম পরিচালনা করে, বা আপনার কনভেনশনাল সিস্টেম পরিচালনা করে। আবার কিছু কিছু ফ্যাক্টরিতে আছে সেন্ট্রালি অ্যাড্রেসেবল সিস্টেম পরিচালনা করে। আমরা সবাই যদি এখন এখন বিভিন্ন প্রযুক্তির ইয়েতে আসছে, যেমন ধরেন আপনার এখানে আগুন লেগেছে, আমরা কিন্তু এখন যদি পুরা 7 তলা একটা ভবনের মধ্যে ফায়ার অ্যালার্ম বাজে, আমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পারি যে, উদাহরণস্বরূপ মনে করেন 6 ফ্লোরের সুইং সেকশনের ইস্ট সাইডে ওই ডিভাইস থেকে আমরা ফায়ার শুট করেছে। তখন আমরা ওইখানে গিয়ে দেখতে হয় যে ওইখানে কি আসলে আদৌ কি আগুন লেগেছে, নাকি আপনার আহ অতিরিক্ত ডাস্টের কারণে ফায়ার অ্যালার্মটা বেজেছে। হ্যাঁ, আমরা যদি এটাকে একটু ইউটিলাইজ করতে পারি, যেমন ধরেন সেন্সর টাইপ কোনো ক্যামেরার, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে যদি আমরা সেন্সর টাইপ কোনো ক্যামেরা সেট আপ দিতে পারি, যে ক্ষেত্রে আগুন লাগার পূর্বে এখানে স্ক্রিনে একটা স্ক্রিনশট পাঠাবে, প্যানেলে একটা স্ক্রিনশট পাঠাবে যে এখানে এভাবে আগুনটা উম, সৃষ্টি হচ্ছে, ধোঁয়াটা শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা ওই ওই জায়গাটা বা ওই একটা দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনাটা আমরা প্রতিহত করতে আরো মানে সহজ হবে আমাদের। তার সাথে সাথে আরেকটা জিনিস যুক্ত করা যায়, যেমন কিছু কিছু ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে অলরেডি এই সিস্টেমটা চলেও আসছে, যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলকে আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত করার ফলে আপনি যে কোনো 3টা মোবাইল নাম্বার আপনি এর মধ্যে সেট আপ দিতে পারবেন। প্যানেলে যদি কোনো ফায়ারের সংকেত আসে, তাহলে ওই 3টা নাম্বারে অটোমেটিক মেসেজ চলে যাবে যে তোমার বিল্ডিং এ আগুন লাগতেছে, তুমি তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করো। অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ইভেন আজকে আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের আমাদের আলোচনা এতটুকুই ছিল। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন, তার জন্য আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিকার অর্থে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মধ্য ঠিক। থেকেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সময় বা শিডিউল অনুযায়ী আমি আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য। হয়তো বা 5 মিনিটের মতো আমার লেট হয়েছে, তা নিয়ে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। না আর না না, ইটস আমি ওকে। আমার আমি আমার দিক থেকে বলবো যে আজকে এই স্মার্ট বাংলাদেশে বা এই বাংলাদেশের যে অগ্রযাত্রায় অনেক মেধাবীরা এই ফায়ার সেফটির সাথে যুক্ত হচ্ছে, তার মধ্য থেকে আমি আশা করব যে আপনারাও এই ফায়ার সেফটির গুরুত্বটা বুঝে আপনারা ফায়ার সেফটির সাথে আম, যুক্ত হতে পারেন। কারণ ফায়ার সেফটি, আগুন এমন একটা জিনিস যে এটা আমাদের চরম বন্ধু এবং চরম শত্রু। জি জি। আগুন আগুন আমাদের বন্ধু, কিন্তু আমাদের অসাবধানতার কারণে এটা চরম শত্রু হিসেবে গণ্য হয়। বাট জি জি জি। আগুন ছাড়া আমরা চলতে পারি না। চলতে পারবো না। আমাদের ইন্ডাস্ট্রিতে মানব সভ্যতার যখন থেকে পরিবর্তন আসছে, তখন আগুনের আবিষ্কার যখন ঘটছে, তখন থেকেই মানব সভ্যতার পরিবর্তন আসছে। তো ইন্ডাস্ট্রিতে আমরা না হয় অনেক ধরনের ফেসিলিটি ব্যবহার করি, যেমন ধরেন ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট, বাট আমাদের হাউসে কিন্তু সেটা নাই। কিন্তু আমাদের হাউসে কিন্তু আমরা আগুন প্রত্যেক দিনের অন্তত পক্ষে 6 ঘন্টা আমাদের কিচেনে আগুন থাকে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি থেকে হাউসে অগ্নি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই আমার পরামর্শ হলো যে আপনারা প্রত্যেকের বাসায় অন্তত একটা করে এবিসি ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার রাখেন। যখন আগুনের সূচনা লগ্নে যেন আমরা এটা ব্যবহার করে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি বা আগুনটাকে নিভিয়ে ফেলতে পারি। আর আগুন হলো ধার্য বস্তু, পরিমিত তাপ এবং অক্সিজেন, এই 3টার সমন্বয়ে যে জিনিসটা গঠিত হয় তাকেই আগুন বলে। আমি যদি এই 3টা থেকে যে কোনো একটা
জিনিসকে কাট আপ করতে পারি, তখনই আমার আগুনটা নিভে যাবে। এটা মাথায় রেখে আমরা প্রত্যেকের জায়গা থেকে সেফ থাকি। এটাই হলো আমার মানে প্রথম লক্ষ্য। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়েছেন। আমি বলবো আপনার সাথে আমি সহমত। সবারই আসলে এই দিকগুলো খেয়াল রাখা উচিত। আমাদের অসাবধানতার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। তো এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি, হোপফুলি এরকম কোনো ঘটনা আসলে ঘটবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে বোঝানোর জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর ফায়ার সেফটি বিষয়ে যে কোনো পরামর্শ বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমার প্রয়োজন মনে করেন, অবশ্যই কল দিবেন। এনি অবশ্যই। কনফিউশন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ, আপনি সাথে আছেন এটা জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।